হ্যাঁ, আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি এখন লাইভ দেখা যাচ্ছে, তো আমরা শুরু করতে পারি। শুরু করা যাক। ওকে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো আমি একটু নিজের পরিচয়টা ছোট্ট করে দেই। আমি সামিয়া বিনতে রহিম। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 306তম স্থান অধিকার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো তোমাদেরকে আমি জিকে পড়াবো। এখন জিকে পড়ানোর আগে কিছু বেসিক জিনিস আমার মনে হয় শেয়ার করে নেওয়া উচিত। একটা বিষয় হচ্ছে যে জিকে কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মানে এগুলা যেরকম আসলে রোল প্লে করে, জিকেটা কিন্তু এরকম না। জিকের আমার মনে হয় মূল কাজটা হচ্ছে পরীক্ষার হলে তোমার কনফিডেন্সটাকে বুস্ট করা। যেরকম আমি যদি আমার কথা বলি, আমি একদম ছোট থেকেই জিকে চর্চা করতাম, মানে একদম ছোটবেলা থেকে কুইজ, রচনা এগুলো তো সবসময় অ্যাটেন্ড করার কারণে জিকেটা আমার খুব এনরিচ ছিল। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন জিকেটটা খুব একটা আমার অনুকূলে আসে নাই, তো আমি সম্ভবত 5টা বা 4টা কারেক্ট করতে পেরেছিলাম এরকম। কিন্তু মেইনলি আসলে জিকেটা খুব ভালো একটা চর্চা থাকা উচিত, একটা কনফিডেন্ট মানে প্রিপারেশন থাকা উচিত, যাতে পরীক্ষার হলে তোমার এরকম মনে না হয় যে আল্লাহ এই জিনিসটা তুমি পড়ি নাই। মানে এইটা একবার যদি পরীক্ষার হলে মাথায় চলে আসে, তখন কিন্তু তুমি পারা জিনিসও ভুল করবা। তো আমি বলবো শুধুমাত্র বা মানে মার্কের বিষয়টা তো আছেই, কনফিডেন্সের জন্য হলেও জিকের প্রিপারেশনটা আসলে ভালো হওয়া উচিত। আচ্ছা, এখন আমি আসলে কিভাবে পড়তাম বা তোমাদেরকে আমি কিভাবে পড়াবো এটা নিয়ে যদি একটু বলি, যে জিকের কিন্তু দেখবা যে দু ধরনের মানে দেখতে পারি আমরা, যে একটা থাকে যে এস্টাবলিশড জিকে, আরেকটা থাকে যে রিসেন্ট ইস্যুস। এস্টাবলিশড জিকের মধ্যে আমরা বলতে পারি যে ইতিহাস, বাংলাদেশ বিষয়াবলী, অর্থনীতি, তারপর হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞান, গবেষণা, এগুলা হচ্ছে এস্টাবলিশড। এখন এস্টাবলিশড বলতে বোঝায় যে যে জিনিসটা কখনো চেঞ্জ হবে না। যেরকম ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, এটা তুমি যে বই থেকেই পড়বা সেম, সবসময় ধ্রুব থাকবে এরকম আর কি। এই জিনিসগুলাকে এস্টাবলিশড জিকে আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে রিসেন্ট ইস্যুস গুলা। রিসেন্ট ইস্যু যেমন আমরা বলতে পারি যে মন্ত্রীরা বা এমপিরা যে গতকালকে শপথ গ্রহণ করলেন, এটা একটা রিসেন্ট ইস্যু, এরকম আর কি অনেক রিসেন্ট ইস্যু থাকবে। তো এই দুইটা জিনিসে আমাদেরকে মেনটেন করতে হবে। এখন আমার সময় আমি কিভাবে মেনটেন করতাম এটা যদি বলি, যে এস্টাবলিশড জিকে গুলোর তুমি দেখবা কিছু স্পেসিফিক টপিক থাকে, মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, তারপর হচ্ছে এরকম হাবিজাবি দেখবা 15 থেকে 20টা টপিক থাকে। এবং মানে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করলে আমরা বুঝি যে এই টপিক গুলো পড়লেই কিন্তু হয়ে যায় আসলে এস্টাবলিশ। আর রিসেন্টের জন্য তোমাকে আর কি গত 1-1.5 বছরের তথ্যগুলো জানতে হবে, মানে আপ টু ডেট থাকতে হবে। এটা হতে পারে যে তুমি নিউজ পেপার দেখে, ইউটিউব দেখে, ফেসবুক আছে, মানে এগুলা থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু জানতে পারি। এবার এই দুই ধরনের জিনিসগুলো, দুই ধরনের বলতে এস্টাবলিশড মূলত এইগুলার যে টপিক গুলো আছে, এই টপিক গুলাকে আবার তোমাকে কি বলবো মানে ছোট ছোট আরো টপিকে ভাগ করতে হবে। এবং তোমার আমি বলবো তোমার নিজের একটা খাতা থাকবে জিকের জন্য, যেখানে তুমি এভাবে টপিক ওয়াইজ নোট করবা নিজে। তোমার তো বই থেকে তুমি পড়বাই, রিসোর্স বা তোমাকে শিক্ষক, তোমার শিক্ষক অথবা যে বই তোমার কাছে আছে সেখান থেকে তো তুমি অবশ্যই পড়বা, কিন্তু জিকেটা মনে রাখার জন্য, তুমি যাতে ভুলে না যাও, তোমার জিকের প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য তোমার নিজের একটা খাতা থাকা উচিত, আমারও ছিল। এবং এগুলাতে এই এস্টাবলিশ টপিক গুলা আমি লিখে রাখতাম। যেরকম যদি আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধটা কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। মুক্তিযুদ্ধের পূর্বের ঘটনাগুলা, মুক্তিযুদ্ধ নিজে অর্থাৎ 71 সাল, 71 সাল পরবর্তী আরো 4-5 বছরের জিনিসগুলা। আমরা মুক্তিযুদ্ধকে তাহলে 3টা ভাগে ভাগ করলাম অলরেডি। আবার এই 3 ভাগের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেরকম মুক্তিযুদ্ধের পূর্বের যে ঘটনা প্রবাহগুলো, সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ, 52, 66, 69, তারপর 70-এর নির্বাচন, আগরতলা মামলা, এরকম অনেকগুলো টপিক আছে। এবার এই টপিক গুলোকে আবার তুমি কি করবা, স্পেসিফিক পয়েন্ট আকারে লিখে রাখবা। যেরকম তুমি খাতার মধ্যে লিখলা যে হেডলাইন দিলা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মধ্যে আবার একটা সাবসেকশন হলো যে মুক্তিযুদ্ধের পরবর্তী বিষয়গুলো, এটার মধ্যে আরেকটা সাবসেকশন হলো যে
আহ 47 থেকে 52 সাল পর্যন্ত কি কি হয়েছে। এবার 47 থেকে 52 সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, বা আমাদেরকে মেডিকেল প্রিপারেশন বা মেডিকেলে জিকের জন্য যে জিনিসগুলো পড়তে হবে, সেগুলোকে তুমি আলাদা আলাদা পার্ট করবা। যেরকম ভাষা আন্দোলনের কিন্তু অনেক উক্তি আমাদেরকে মনে রাখতে হয়, অনেক সংগঠন মনে রাখতে হয়, শহীদদের ডিটেলস মনে রাখতে হয়, বই, তারপর কবিতা, সাহিত্যকর্ম, তারপর হচ্ছে শহীদ মিনার, ভাস্কর্য, এগুলো মনে রাখতে হয়। তুমি 52-র মধ্যে এরকম আলাদা আলাদা পার্ট করবা, যে উক্তি, ভাষা আন্দোলনের জন্য কয়টা উক্তি আমাকে মনে রাখতে হচ্ছে, এগুলো লিখবা উক্তি দিয়ে। এরপরে আরেকটা পার্ট করবা সংগঠন, যে কি কি সংগঠন গঠিত হয়েছিল। এরপরে আবার আরেকটা পার্ট করলা যে কি কি গান আছে ভাষা আন্দোলন বিষয়ক, এরকম আর কি। এভাবে যদি তুমি প্রত্যেকটা টপিক নিজে মনে রাখার মতো অর্গানাইজড ওয়েতে সাজাও, এটা খুব সুন্দরভাবে মনে থাকবে তোমার। এবং আমি নিজেও এভাবে আসলে করতাম। এবার রিসেন্ট ইস্যুর বিষয়টা বলি, এটার জন্য আরেকটা ছোট্ট খাতা আমি বানিয়ে রেখেছিলাম, 40 পাতা বা 50 পাতার মতো হবে, ছোট্ট মতো খাতা। ওখানে আমি বিভিন্ন রিসেন্ট ইস্যু, এটা হতে পারে আমি হয়তো ফেসবুকে দেখেছি, লিখে রাখলাম। আমি হয়তো ইউটিউবে হঠাৎ র্যান্ডম একটা ভিডিও এসেছে আমার সামনে, যুদ্ধের আহ কোনো একটা, সেটা লিখে রাখলাম। ফিলিস্তিন ইসরায়েলের একটা ঘটনা আমি জানতে পারলাম আজকে, সেটা লিখে রাখলাম। আহ এরকম। আর আজকে যেটা আমি পড়াবো, যে বিষয়গুলো পড়াবো, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পূর্বের 52 থেকে 70 পর্যন্ত যে ঘটনাগুলো মেডিকেলের জন্য আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে নোট হচ্ছে শেয়ার করে দিব তোমাদের সাথে, যে নোটগুলো আমি করেছি তোমাদের জন্য, এগুলো দিয়ে দিব। আচ্ছা, যে যে এটাতে ছিলাম, যে এভাবে টপিক গুলো লিখে রাখবে, আলাদা আলাদা করে লিখবে, এবং কি বলবো, গল্পের মতো পড়তে হবে জিকেটাকে, মানে ঘটনা প্রবাহ একটার পর একটা এইভাবে পড়লে মনে থাকবে ভালো। এবং অনেক সময় দেখা যায় যে ফ্লো চার্টও করা যেতে পারে, ফ্লো চার্ট, যে এটার পরে এটা হয়েছে, এভাবে মনে রাখা যেতে পারে। যাই হোক, তো এভাবে নোট করে পড়তে হবে। এবং প্রিভিয়াস ইয়ারের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, এগুলো হচ্ছে সলভ করতে হবে সাথে সাথে, একদম প্যারালালি। এবং তোমার যে খাতাটা থাকবে, এটা তুমি মাসে একবার রিভিশন করতে পারো, যাতে জিকে কিন্তু এরকম একটা জিনিস যে বারবার ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। তো এরকম খাতাটা অ্যাটলিস্ট মাসে একবার রিভিশন করা উচিত। এবং এক্সাম দিতে হবে, এক্সামের ভুলগুলোকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, মেডিকেলের যে জিকে, এটা কিন্তু আমাদেরকে খুব ডিপলি পড়তে হয় না, একটা টপিকে তুমি মোটামুটি বেসিকটা জানলে আসলে হয়। মানে কি বলবো, অন্যান্য চাকরি পরীক্ষা, বিসিএস বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখা যায় যে জিকের অনেক গভীরের জিনিসগুলো জানতে হয়, মানে সাল, ডেট সহ একদম সবকিছু জানতে হয়। কিন্তু মেডিকেল জিকের বিষয়টা এরকম না, মানে মোটামুটি একটা বেসিক ধারণা থাকলে আসলে অনেক কারেক্ট করে আসা যায়। এই হচ্ছে অবস্থা। আর আরেকটা বিষয় হচ্ছে যে জিকের কোনো পড়া থেকে আমরা আসলে গ্যারান্টি দিতে পারি না যে এই টপিকটা পড়লেই তুমি 1 মার্ক কমন পাবা। মানে বায়োলজি, কেমিস্ট্রির বিষয়ে যেরকম আমরা গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, প্রাণীর শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা পড়লে তুমি একটা এমসিকিউ কমন পাবা, কিন্তু জিকের আসলে এরকম দেওয়া যায় না। আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করে বলতে পারি যে হ্যাঁ, এই টপিকটা এতটুকু পড়লে আসলে হয়। আচ্ছা, তো এতক্ষণে কথা বললাম যে কিভাবে আসলে জিকেটা পড়া উচিত, আমি কিভাবে পড়েছিলাম, এবং দেখা যায় যে যারা আসলে চান্স পায় ওরা এরকম অর্গানাইজড ওয়েতেই পড়ে। ঠিক আছে, হলো। এবার আমরা পড়া শুরু করি। আমাদের যে মূল আজকের বিষয়, সেটা হচ্ছে, আমি 71 পূর্ববর্তী যে সময়টা বললাম, যে মুক্তিযুদ্ধটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মুক্তিযুদ্ধের পূর্বের ঘটনা, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ঘটনা। তো আজকে মুক্তিযুদ্ধের পূর্বের যে ঘটনাগুলো, 47 থেকে শুরু হয়ে 70-এর নির্বাচন পর্যন্ত যেই জিনিসগুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগবে, সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। এবং আমি নোটও করে রেখেছি, এটা পরবর্তীতে ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এরপর তোমাদের সুবিধা মতো তোমাদের নোট খাতা এগুলো টুকে নিবে। ও আরেকটা বিষয় বলে রাখা দরকার, যে এখন যেহেতু তোমরা এই মানে সম্ভবত যারা ক্লাস করছো অধিকাংশই নিশ্চয়ই তোমরা কি বলবো এইচএসসি পরীক্ষার্থী, তো এখন এই সময়টাতে জিকে নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। এখন জাস্ট তুমি একটু ধারণা নিয়ে রাখলা, একটু বুঝলা কিভাবে প্রশ্ন আসে, একটু একটু করে পড়ে রাখলা, বেসিক জিনিসগুলো পড়ে রাখলা। যেমন আজকে যেটা পড়াবো এটা একদম বেসিক, মানে জানতেই হয়, এরকম জিনিসগুলো পড়ে রাখলা। আর টুকটাক একটু কোশ্চেন দেখে রাখবা।
আর অ্যাডমিশনের সময় গিয়ে তখন একদম সিরিয়াসলি পড়তে পারবা। আচ্ছা, তো শুরু করি। আমরা জানি যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছিল। তো 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ওনার একটা প্রস্তাব ছিল দ্বিজাতি তত্ত্ব। তো এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে এই যে ভারতীয় উপমহাদেশ এটা ভাগ হয়ে গেল দুই ভাগে। একটা ভারত ভারত দেশ আর পাকিস্তান দেশ, এই দুটো গঠিত হলো। তো আমাদের যে কি বলবো, পাকিস্তানটা তো আবার দুই ভাগে ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এবার দেখা গেল যে পাকিস্তানের মোট যে জনসংখ্যা এটার কিন্তু 56% মানুষ হচ্ছে বাংলায় কথা বলতো। এবার এটা কিন্তু এমসিকিউ আসে যে পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো, এটা একটা এমসিকিউ আসে, তো এটা বলে দিলাম। এবং দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, উত্তরটা হবে মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, এবার সেকেন্ড যে জিনিসটা লাগবে, স্লাইডে তোমাদের যেগুলো দেখা যাচ্ছে এখানে আসলে জাস্ট বেসিক কথাবার্তা লেখা। আমি তোমাদের জন্য যে নোটটা বানিয়েছি সেখান থেকে আমি পড়াচ্ছি, তোমরা শুনতে থাকো, গল্পের মতো শুনতে থাকো। ক্লাস শেষ হয়ে গেলে এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, এবার এই যে 56% মানুষ যে বাংলায় কথা বলে, কিন্তু পাকিস্তানিরা মানে এটা চায় নাই যে আমরা বাংলা ভাষাটা আমাদের কি বলবো অফিসিয়াল একটা ভাষা হোক বা রাষ্ট্রভাষার মর্যাদা পাক, এটা ওনারা চান নাই। তো দেখা যেত যে তখন থেকেই আহ মানে বাঙালিদের প্রোটেস্ট শুরু করা লাগলো বা দাবি জানানো শুরু করতে হলো যে বাংলা আসলে আমাদের ভাষা হইতেই হবে বা বাংলাটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। এবং আরেকটা জিনিস যে আজকে যখন আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করব, বিভিন্ন ঘটনা প্রবাহ, বারবার আমি একটা কথা বলবো যে বাঙালিরা নিজেদের স্বায়ত্ত শাসন চাইতো। এই কথাটা বারবার আসবে, মানে দেখবা যে অনেক ঘটনা, সবগুলোর মূলে একটা কারণ যে বাঙালিরা স্বায়ত্ত শাসন চাইতো। আচ্ছা, এবার সেকেন্ড যে জিনিসটা তোমাকে জানতে হবে যে আহ পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি যিনি জানিয়েছিলেন তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং তিনি 1948 সালের 23 মার্চে এই দাবিটা গণপরিষদে জানান। তো তিনটা এমসিকিউ কিন্তু বলে দিলাম এবং এই তিনটাই গুরুত্বপূর্ণ যে গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি কে জানান? ধীরেন্দ্রনাথ দত্ত। তার বাড়ি কোথায়? কুমিল্লাতে। কত তারিখে জানান? 1948 সালের 23 মার্চ। আচ্ছা, এবার তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে একটা টপিককে আমি আরো কয়েকটা সাব সেকশনে ভাগ করব। এবার যে সাব সেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উক্তি। 52 ভাষা আন্দোলনের সময় তিনটা উক্তি আমাদেরকে মনে রাখতে হয় আহ মেডিকেলের জন্য আর কি, মানে মেডিকেলের জন্য এই তিনটা মনে রাখলেই যথেষ্ট। প্রথমটা হচ্ছে 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মোহাম্মদ আলী জিন্নাহ, ওই যে দ্বিজাতি তত্ত্বের যে প্রবক্তা, উনি এসে বললেন যে উর্দু বা পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটা সর্বপ্রথম কে বলেছিলেন? আলী জিন্নাহ। কোথায়? রেসকোর্স ময়দানে। কখন? 21 মার্চ 1948। আচ্ছা, প্রথমবার উনি এটা বলে গেলেন, ছাত্ররা অনেক প্রতিবাদ করেছিল সেদিন। আবার 24 তারিখ, মার্চের 24 তারিখ 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আগের বার কিন্তু রেসকোর্স ময়দানে বলেছিলেন, এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বললেন, আলী জিন্নাহ একই ব্যক্তি, যে উর্দুই কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, বাংলার কোনো নাই আর কি, এটা বললেন। ঠিক আছে, এই এই উক্তিগুলো কি বলবো, এই কথাগুলোর কারণে পূর্ব পাকিস্তানে অনেক প্রতিবাদের ঝড় উঠলো। মানে ছাত্ররা খুব ক্ষোভে ফেটে পড়লো যে কেন উর্দুই, কেন শুধু বাংলাকে কেন রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হবে না? পূর্ব পাকিস্তানে তো 56% মানুষ হচ্ছে বাংলায় কথা বলে। যাই হোক, তখন থেকে ধীরে ধীরে কিন্তু বাঙালিরা সংঘবদ্ধ শুরু হলো। ওরা বুঝতে পারতেছে যে আমাদের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা তো শুধুমাত্র একটা সাংস্কৃতিক বিষয়, এগুলো অর্থনৈতিক, তারপর হচ্ছে সামাজিক, অনেক ধরনের শোষণ ছিল। এগুলো আসলে ইতিহাসের বই পড়লে তোমরা বুঝবা, এখন দরকার নাই। এখন যেগুলো শুধু বলছি এটাই মনে রাখো, পরীক্ষার জন্য যেগুলো দরকার। তারপর আরেকটা উক্তি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1952 সালের 27 জানুয়ারি
ঢাকার পল্টনে খাজা নাজিমুদ্দিন, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানের। উনি এসে আবার বললেন যে না, উর্দুই কিন্তু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, মানে বাংলার কোনো কি বলবো বেল নাই, এরকম আর কি। আচ্ছা, তাহলে ভাষা আন্দোলন থেকে এই তিনটা উক্তি মনে রাখলে আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, এবার যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংগঠন। ভাষা আন্দোলনের সময় বেশ কিছু সংগঠন ধাপে ধাপে গঠিত হয়েছিল। এই সংগঠনগুলার কি বলবো মূলই ছিল যে কি বলবো বাঙালিদেরকে সংঘবদ্ধ করার জন্য, বাংলাকে কিভাবে আসলে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া যায় এইটা আর কি নিশ্চিত করার জন্য। আচ্ছা, চারটা সংগঠন তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1947 সালে এটা গঠিত হয়েছিল এবং এটার আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। দ্বিতীয় যে সংগঠন এটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয়েছিল 1948 সালের 2 মার্চ। তৃতীয় সংগঠন সর্বদলীয় কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ, আগেরটা কিন্তু ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এবারেরটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। এটা 1952 সালে গঠিত হয়েছে। এবং আরেকটা, এটার নাম তোমরা সবাই শুনেছো, তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস যেটা গঠিত হয়েছিল এটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 1947-42, আমি শিওর হয়ে তোমাদেরকে এটা জানাবো, মানে লিখে দিব, নোটে নোটে লেখা থাকবে। এবং এই তমুদ্দুন মজলিস গঠন করেছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। এই প্রশ্নটা কিন্তু আসে যে তমুদ্দুন মজলিস কে গঠন করেছিলেন। এটা হচ্ছে আবুল কাশেম। এবং আবুল কাশেম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের? পদার্থ বিজ্ঞান। এই কয়েকটা লাগবে আর কি। আচ্ছা, আজান হচ্ছে। আহ একটু কি ভাইয়া স্টপ থাকবো? আজানটা শেষ হলে আবার কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কি 3 মিনিটের একটা ব্রেক নিতে পারি। এর ফাঁকে আচ্ছা, তোমরা চ্যাট বক্সে অ্যাকচুয়ালি একটু কথাবার্তা বলতে পারো আপুর সাথে। আচ্ছা, আমরা মানে ক্লাসটা আবার শুরু করতে পারি এখন নাকি? আচ্ছা, শুরু করি আবার। তমুদ্দুন মজলিস নিয়ে কথা বলছিলাম। তমুদ্দুন মজলিস থেকে যে প্রশ্নগুলো আসে সেটা মানে এটা তো বললামই, আবুল কাশেমের যে বিষয়টা এটা। আরেকটা হচ্ছে এখান থেকে একটা পুস্তিকার প্রশ্ন আসে অনেক সময়, যে তমুদ্দুন মজলিস থেকে যে পুস্তিকাটা বের হয়েছিল এটার নাম কি? এই পুস্তিকাটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, মানে পুস্তিকার নামই এটা। এবং এটার লেখকদের নামটা অনেক সময় চলে আসে। এই পুস্তিকাটা 3জন মিলে লিখেছিলেন, ডাক্তার কাজী মোতাহের হোসেন, আবুল মনসুর আহমদ এবং আবুল কাশেম। আচ্ছা, আবু বকর সিদ্দিক দেখলাম জিজ্ঞেস করলে যে আমি কোন বই থেকে পড়াচ্ছি। মূলত আমি আর কি তোমাদের জন্য নোট রেডি করে রেখেছিলাম, এটা থেকেই পড়াচ্ছি। এখন তুমি শুধু শুনতে থাকো গল্পের মতো, ক্লাস শেষ হয়ে গেলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব।
আচ্ছা, পুস্তিকার এই প্রশ্নটা আসে। আরেকটা প্রশ্ন আসে যে তমুদ্দুন মজলিসের যে পত্রিকাটা ছিল এটার নাম কি? তমুদ্দুন মজলিস থেকে যে পত্রিকাটা বের হতো এটার নাম হচ্ছে সাপ্তাহিক সৈনিক। এই প্রশ্নটা আমি অনেকবার ভুল করতাম, কোচিং এর পরীক্ষায় আসতো যে তমুদ্দুন মজলিস থেকে যে পত্রিকা প্রকাশিত হতো সেটার নাম কি, আমি বারবার ভুল করতাম। তো এটা মনে রাখবা, সাপ্তাহিক সৈনিক। দুটোতেই দন্তাস্য, সাপ্তাহিকেও দন্তাস্য, সৈনিকেও দন্তাস্য। আচ্ছা, এবার একটু ঘটনা প্রবাহের দিকে আমরা যদি যাই, যে এরকম দুইবার ঘোষণা দেওয়া হলো, দুইবার বলতে তিনবার বলতে গেলে, খাজা নাজিমুদ্দিন আলী জিন্নাহ বলে গেছেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে এগুলো বারবার বলার কারণে মানে তীব্র আকার দেখা দেয়, কি বলবো, তীব্র প্রতিবাদ শুরু হয় আর কি পূর্ব পাকিস্তানে। এবং ওই যে 1952 সালে যে খাজা নাজিমুদ্দিন আরেকবার বললেন, তখন ছাত্ররা বিশেষ করে অনেক বেশি, কি বলবো, প্রতিবাদী হয়ে ওঠে। এটা আমরা তো দেখেছি জুলাই মাসে, আমাদের মানে নিজ চোখে আমরা দেখেছি যে ছাত্ররা আসলে কতটা, কি বলবো, প্রতিবাদী হয়ে উঠতে পারে এইরকম বিষয়গুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো সরকার দেখলো যে আসলে কোনোভাবেই এদেরকে দমন করা যাচ্ছে না। সরকার 1952 সালের 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করলো, কোনো মিটিং সমাবেশ এগুলো করা যাবে না, এরকম একটা দিল। আচ্ছা, 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি থেকে আরেকটা কি বলবো, একটা গুরুত্বপূর্ণ যে 21 ফেব্রুয়ারি বাংলা কত তারিখ? এটা হচ্ছে 8 ফাল্গুন 1358 হবে, এবং বারটা হচ্ছে বৃহস্পতিবার। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্ভবত এটা চলে এসেছে একবার, যে 21 ফেব্রুয়ারি কি দিন ছিল? বৃহস্পতিবার। আচ্ছা, তো এরকম 144 ধারা সরকার জারি করলো, কিন্তু ছাত্ররা কিছু শুনলো না। 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসলো, এবং পুলিশের গুলিতে রফিক, বরকত, সালাম, জব্বার ওনারা শহীদ হলেন। এগুলো তো আমরা ছোট থেকে পড়ে এসেছি। এবং পরবর্তীতে পুলিশ যে এদের উপর গুলি বর্ষণ করলো, এই যে এতগুলো মানুষ শহীদ হলেন, এটার আবার প্রতিবাদে মানুষজন বা ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে সমবেত হওয়া শুরু করেন। তো এটাও অনেক সময় প্রশ্ন আসে যে 21 ফেব্রুয়ারি যে গুলি বর্ষণটা হয়েছিল, এই গুলি বর্ষণের পরে আহ কোথায় আর কি ছাত্ররা সমবেত হয়েছিল? ঢাকা, ঢাকা মেডিকেল হবে উত্তরটা। আচ্ছা, এরপরের আহ এই যে এত গুলি বর্ষণ হলো, এত কিছু হলো, এটার স্মৃতিটাকে ধরে রাখার জন্য ঢাকা মেডিকেল কলেজের যে হোস্টেল, ছেলেদের হোস্টেল, এখানে একটা স্মৃতিস্তম্ভ গঠন করা হলো, কিন্তু 26 তারিখ সেটা ভেঙে ফেলা হয়। এবার প্রশ্ন আসে দুটো। একটা প্রশ্ন হচ্ছে যে আহ 21 ফেব্রুয়ারির যে ঘটনা, এটার কারণে কোথায় স্মৃতিস্তম্ভ গঠন করা হয়? উত্তর, ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে। এবং এটা উদ্বোধন করেন কে? এটা হবে শহীদ শফিউরের পিতা। পুলিশ যে গুলি বর্ষণ করেছিল সেখানে আরেকজন শহীদ ছিলেন, শহীদ শফিউর রহমান। ওনার বাবা হচ্ছে এই স্মৃতিস্তম্ভটা আহ উদ্বোধন করেছিলেন। আচ্ছা, এই এত কিছু হলো, এর মাঝখানে আরো অনেক ঘটনা আছে, এগুলো তোমাদের না জানলেও চলবে। এবার তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 1954 সালের 7 মে গণপরিষদে এই বাংলা ভাষাটাকে স্বীকৃতি দেওয়া হলো, এবং 1956 সালে সংবিধানে চূড়ান্তভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হলো। অর্থাৎ এই যে এত কিছু হলো, এত প্রতিবাদ, ছাত্ররা শহীদ হলো, তারপর আবার প্রতিবাদ হলো, স্মৃতিস্তম্ভ হলো, এগুলা করতে করতে এক সময় পাকিস্তান রাষ্ট্র বাংলাটাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি দিল। ঠিক আছে, এবার আমরা যে পার্টটা পড়বো ভাষা আন্দোলনের বিষয়ে, সেটা হচ্ছে শিল্প, সাহিত্য এবং ভাষা আন্দোলনের ভাস্কর্য নিয়ে। প্রথমে শিল্প সাহিত্যের মধ্যে কবিতা, যে যে কবিতাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম ভাষা আন্দোলন নিয়ে প্রকাশিত বা রচিত প্রথম কবিতা কোনটি? এটা প্রশ্ন আসে অনেক সময়। উত্তর হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কে লিখেছেন? মাহবুবুল আলম চৌধুরী। এবং এটা প্রথম রচিত হয় কবে? 22 ফেব্রুয়ারি। এই কয়েকটা তথ্য এই কবিতা সম্পর্কে মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে, পরের কবিতাটার নাম হচ্ছে স্মৃতিস্তম্ভ। এটা থেকে প্রশ্ন আসে যে এটা রচয়িতাকে, আলাউদ্দিন আল আজাদ। তারপরের যে একটা কবিতা, এটা হচ্ছে নাম হচ্ছে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা।
এটা শামসুর রহমান লিখেছেন। এবং আরেকটা কবিতা, এটা হচ্ছে কবিতা আকারে লেখা হয়েছিল, পরে কিন্তু আহ কি বলবো গান হিসেবে বের হয়েছিল। এটা আমরা সবাই শুনেছি, আমাদের সবার পছন্দের 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো। এটা তো এটার গীতিকার বা রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। এবার একটা কি বলবো তোমাদেরকে রিলিফ দেওয়ার একটা কথা বলি, সেটা হচ্ছে যে শিল্প সাহিত্য এগুলা নিয়ে এই বছরের পর থেকে প্রশ্ন একটু কম আসবে হয়তো। এই বছর আসে নাই, কারণ হচ্ছে আমাদের যে ডিজি স্যার উনি হচ্ছে বলেছিলেন যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আমরা চেষ্টা করব কম রাখার। কিন্তু বেসিক জিনিসগুলো তো আসলে জেনে রাখতেই হবে। মানে বুঝছো, জিকের এরকম কিছু টপিক থাকবে যেগুলো আসলে না জেনে তুমি যদি পরীক্ষার হলে যাও, এটা আসলে পাপ হবে, এরকম আর কি বিষয়টা। তো এইগুলো হচ্ছে সেরকম কিছু কথা, মানে এই জিনিসগুলো তোমাকে জানতেই হবে। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাস একটাই আমাদের মনে রাখতে হয়, আরেক ফাল্গুন নাম উপন্যাসের, রচয়িতাকে জহির রায়হান। এটা কিন্তু একদম বেসিক একটা ইনফরমেশন, সবারই জানা উচিত। এরপর নাটক, নাটকের এখানেও একটাই আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে কবর নাটক। কে লিখেছেন, কে রচনা করেছেন? মুনীর চৌধুরী। এবং এটা উনি কখন রচনা করেছিলেন? উত্তর হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে উনি যখন আর কি বন্দী ছিলেন তখন এটা উনি লিখেছিলেন। ঠিক আছে, কবিতা গেল, উপন্যাস গেল, নাটক গেল। এবার হচ্ছে সংকলন। 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা সংকলন বা একটা বইয়ের মতো প্রকাশিত হয়েছিল। এটার নাম হচ্ছে, মানে সংকলনটার নামই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবং এটা কে করেছিলেন? হাসান হাফিজুর রহমান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 21শে ফেব্রুয়ারি সংকলনটা কে করেছিলেন? হাসান হাফিজুর রহমান। এবার 21শে ফেব্রুয়ারির আহ কিছু গানও হচ্ছে আমাদেরকে শিখতে হয়। প্রথমটা হচ্ছে 21-এর গান, ওই যে বললাম আমার ভাইয়ের রক্তে রাঙানো। এটার গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, এবং সুরকার হচ্ছে, প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। পরবর্তীতে আমরা এখন যে গানটা শুনি এটার সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। সুতরাং প্রশ্ন আসতে পারে যে প্রথম সুরকার কে ছিলেন 21শে ফেব্রুয়ারির? আব্দুল লতিফ। বর্তমান যে গানটা আমরা শুনি এটার সুরকার কে? আলতাফ মাহমুদ। আচ্ছা, তারপরে আরেকটা গান, এটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটার গীতিকার হচ্ছেন আব্দুল লতিফ, সুরকারও আব্দুল লতিফ। তারপরে গানটা হচ্ছে সালাম সালাম হাজার সালাম। এটার গীতিকার ছিলেন ফজলে খোদা এবং সুরকার ছিলেন আব্দুল জব্বার। এবং 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রকাশিত প্রথম গান, আহ কবিতার ক্ষেত্রে আমরা শিখেছিলাম প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। গানের ক্ষেত্রে প্রথম গান, এটা হচ্ছে ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটার গীতিকার গাজীউল হক, সুরকার নিজামুল হক, ওনার নিজেরই ভাই। যাই হোক, গীতিকারটা খুব সহজে মনে রাখা যায় যে গ আর গ, গীতিকারের গ, গাজীউলের গ, এভাবে মনে রাখা যায়। তাহলে নিজামুল নিশ্চয়ই সুরকার ছিলেন, এভাবে মনে রাখবা। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে স্থাপত্য। আহ একটা তো আমরা শিখলাম যে ঢাকা মেডিকেল কলেজে প্রথম স্মৃতিস্তম্ভটা গঠিত হয়েছিল, তো এটার ডেটটাও লাগে অনেক সময়। 23 ফেব্রুয়ারি এটা গঠিত হয়েছিল প্রথম স্মৃতিস্তম্ভ। এটা কিন্তু স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার না। আহ এবং এই ঢাকা মেডিকেল কলেজের স্মৃতিস্তম্ভটা, এইটার নকশাকার ছিলেন বদরুল আলম, এবং এটা উদ্বোধন করেছিলেন শহীদ শফিউরের পিতা, এটা বলেইছি। তারপর আরেকটা স্থাপত্য লাগে, সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা হচ্ছে ওই যে শাহবাগে যেটা। এটার যে নকশাকার বা স্থপতি উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে হামিদুর রহমান। এবং এটার উচ্চতাটা অনেক সময় লাগে, উচ্চতা 46 ফুট। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটি? উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার আছে এটি। এবং এটার স্থপতি হচ্ছেন রবিউল হুসাইন। এবং এটা সর্বোচ্চ, এটার উচ্চতা হচ্ছে 71 ফুট। 71, খুব সহজে মনে থাকবে সংখ্যাটা। তারপর হচ্ছে আরেকটা স্থাপত্য, এটার নাম হচ্ছে অমর একুশে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এটার স্থপতি হচ্ছেন জাহানারা পারভীন। খুব সহজে মনে রাখতে পারি, জাহাঙ্গীরনগরের যা, জাহানারা পারভীনের যা, এভাবে মনে রাখা যায়। আরেকটা তোমাদের স্থাপত্য যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে নাম মোদের গরব স্থাপত্য, এবং এটা হচ্ছে বাংলা একাডেমিতে অবস্থিত। আচ্ছা, এবার যে পার্টটা নিয়ে আমরা পড়বো
এটা হচ্ছে শহীদ, ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছিলেন। আমি মোট 5 জন শহীদের নাম বলবো, এবং এই 5 জনের ব্যাপারে জাস্ট একটা দুটো করে ইনফরমেশন তোমাদেরকে বলবো। এত বিস্তর জানার দরকার নাই, কে কোথায় জন্ম নিয়েছেন, কত সালে, কোথায় কবর, এত কিছু মনে রাখা লাগবে না। মেডিকেলের জন্য যে যতটুকু দরকার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং নোট তো দিয়ে দিব, সেখান থেকে বলে নিতে পারবা। প্রথমে যে শহীদের কথা বলবো উনি হচ্ছেন রফিক উদ্দিন আহমেদ, এবং বলা হয় যে উনি আমাদের প্রথম ভাষা শহীদ। প্রশ্ন আসে যে প্রথম ভাষা শহীদ কে? রফিক উদ্দিন আহমেদ। আরেকটা প্রশ্ন আসে যে রফিক উদ্দিন আহমেদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই দুটো পয়েন্ট জানলেই হবে ওনার ব্যাপারে। পরে আহ দ্বিতীয় যে শহীদ আছেন ওনার নাম হচ্ছেন আবুল বরকত। আবুল বরকতের ডাক নাম ছিল আবাই, এটা মনে রাখতে হয়। আরেকটা হচ্ছে উনি কোথায় পড়েছেন, কি বিষয়ে পড়েছেন? উনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে শফিউর রহমান, ওই যে যার বাবা হচ্ছেন স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছিলেন। ওনার ব্যাপারে একটা জিনিসই শুধু তোমরা মনে রাখতে পারো, মনে না রাখলেও শুধু সমস্যা নাই। উনি হচ্ছেন হাইকোর্টের কর্মচারী ছিলেন আর কি, মানে ওনার পেশাটা জাস্ট একটু মনে রাখতে পারো। তারপর হচ্ছে আব্দুস সালাম ছিলেন, ওনার পেশাটা ছিল পিয়ন, ওনার ব্যাপারেও এতটুকু জানলেই হবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ আহ শহীদ কে ছিলেন? উত্তর হবে ওহিউল্লাহ। এই 5 জন শহীদের ব্যাপারে জানলেই চলবে। এবার ভাষা আন্দোলনের কারণে মানে আমাদের দেশের বাহিরেও কিছু কি বলবো জিনিস ঘটেছে, বা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়া কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, বা শহীদ মিনার আছে দেশের মানে দেশের বাহিরে ভাষা আন্দোলন বিষয়ে কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। খুবই কম, 4 6 7টা পয়েন্ট আমি বলবো, এগুলো মনে রাখলেই হবে। এটা হচ্ছে যে আমাদের দেশের বাহিরে, মানে বাংলাদেশে তো একটা শহীদ মিনার গঠিত হয়েছে ভাষা আন্দোলনের জন্য, দেশের বাহিরে এই ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণে রাখার জন্য প্রথম শহীদ মিনারটা কোথায় গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছে? এটার উত্তরটা হচ্ছে যুক্তরাজ্যের ওল্ড হ্যামে দেশের বাহিরের প্রথম শহীদ মিনার গঠিত হয়েছে, এবং এটা 1997 সালে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ইউনেস্কো কবে এই 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়? এটা সাল সহ তারিখটা মনে রাখা খুব প্রয়োজন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস হিসেবে স্বীকৃতি দেন, এবং প্রথম আন্তর্জাতিক ভাবে প্রথমবারের জন্য 21শে ফেব্রুয়ারি পালিত হয়েছিল 2000 সালে। 99 সালে যেহেতু স্বীকৃতি দিয়েছে, অবশ্যই পরের বছর পালিত হবে, এটা কমন সেন্স। আরেকটা তথ্য জানতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশ ছাড়া কোন রাষ্ট্র বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে তারা মানে? কোন দেশ এটা? উত্তর হবে সিয়েরা লিওন। এবং আরেকটা অফ টপিক, আমার তখন বলতে মনে ছিল না, এখন বলে দেই। সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি তো আমরা জানি এখন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু প্রশ্ন আসতেই পারে যে 1952 সালের আগে, বা হ্যাঁ 1952, তো 1952 সালের আগে কবে এই মানে মাতৃভাষা দিবস বলে কিছু ছিল কিনা, বা থাকলেও সেটা কবে পালিত হতো, কোন তারিখে? তো মাতৃভাষা দিবস বলে কোনো কিছু ছিল না, কিন্তু ভাষা দিবস বলে একটা জিনিস ছিল, এবং এটা 11 মার্চ পালিত হতো প্রত্যেক বছর 52-র আগ পর্যন্ত। এটাও একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবা তোমরা। এবার ভাষা আন্দোলনের বিষয়ে লাস্ট টপিক, এটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় যে গুরুত্বপূর্ণ আহ কি বলবো দায়িত্বগুলো, সেগুলোতে কারা কারা ছিলেন? 1952 সালে ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, এবং গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ। গভর্নর জেনারেলটা হচ্ছে তোমার অনেকটা প্রেসিডেন্টের মতো, তখন আসলে প্রেসিডেন্ট পদটা তখনও চালু হয় নাই, তো ওই সময় গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ। এবং আরেকটা জিনিস যে আহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, তো 52 সাল পর্যন্ত মোটামুটি আমি সবই বলে দিয়েছি কি কি পড়তে হবে, এবং এটা আমি তোমাদেরকে দিয়ে দিব সাথে, মানে নোটটা পরে দিয়ে দেওয়া হবে গ্রুপে, তখন ওভাবে পড়ে নিবা। তো ভাষা আন্দোলনের পরে
যে জিনিসটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হয় সেটা হচ্ছে 1954 সালের যুক্ত ফ্রন্ট বা 1954 যে সাধারণ নির্বাচন এটার বিষয়ে। এখান থেকেও কয়েকটা জিনিস শুধু মনে রাখতে হয়, আমি পয়েন্ট করেই রেখেছি এবং এগুলো তোমাদেরকে বলছি, তোমরা শুধু মানে গল্পের মতো শুনে যাও এখন। এরপর নিজে যখন পড়বা নোটটা বা নিজে যখন করতে যাবা তখন সহজ মনে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে যুক্ত ফ্রন্ট একটা দল, ঠিক আছে, মানে নির্বাচন করবে ওরা মূলত নির্বাচন করতে চাইছিল যাতে মুসলিম লীগ খুব মানে মুসলিম লীগ যাতে হেরে যায় এবং পূর্ব পাকিস্তানরা নিজেরাই যাতে নিজেদের যে প্রদেশটা এটাকে শাসন করতে পারে, স্বায়ত্ত শাসন। ওই যে বলেছিলাম স্বায়ত্ত শাসনের কথাটা বারবার আসবে, এই যে এখানে আবার চলে আসলো যে যুক্ত ফ্রন্টটা আসলে কেন গঠিত হলো। মানে এটা কোনো প্রশ্ন আসবে না, আমি তোমাদেরকে, তোমরা যাতে পড়ার সময় বুঝতে পারো, পড়াটা যাতে ইন্টারেস্টিং লাগে সেই জন্য বলছি। ইতিহাসের বিষয়টা কিন্তু এরকমই, ইন্টারেস্ট না আসলে বা গল্পের মতো না পড়লে তোমার মনে থাকবে না। তো যুক্ত ফ্রন্ট একটা দল, ওরা নির্বাচন করবে। কি কি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত, এটা একটা প্রশ্ন আসে। চারটা দল ছিল: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল। এই চারটা নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। এবং কবে গঠিত হয়েছিল, এটা হচ্ছে 1953 সালের 4 ডিসেম্বর। আচ্ছা, এবার যুক্ত ফ্রন্টের প্রধান তিনজন নেতা ছিলেন। আহ ভাসানী ছিলেন একজন, শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই তিনজন হচ্ছে যুক্ত ফ্রন্টের প্রধান তিন নেতা। তার মানে দল চারটা, নেতা মানে তিনজন প্রধান নেতা ছিলেন আর দল ছিল চারটা, মানে চারটা মিলে কিন্তু যুক্ত ফ্রন্ট ছিল। আচ্ছা, যুক্ত ফ্রন্টের প্রতীক প্রতীক ছিল নৌকা মার্কা, এটা আমরা সবাই জানি। এবং যুক্ত ফ্রন্টের মূল যে কর্মসূচি এটা ছিল 21 দফা। এই প্রশ্নটা অনেক সময় আসতে দেখা যায় যে 21 দফা কিসের সাথে জড়িত। এটা হবে যুক্ত ফ্রন্ট, মানে যুক্ত ফ্রন্টের মূল কর্মসূচিটাই ছিল ওরা 21 দফা বাস্তবায়ন করা। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে 21 দফার প্রথম দফাটা কি ছিল। এটা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এখন ওই যে 1956-তে কিন্তু সংবিধানে এই বাংলাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগ পর্যন্ত তো মানে পূর্ব বাংলার নেতা বা মানুষজন এটা আর কি দাবি জানিয়েছিল যে রাষ্ট্রভাষা করতে হবে, তখন কিন্তু পায় নাই, 56-তে গিয়ে পরে পেলো আর কি। যাই হোক, এবার আরেকটা প্রশ্ন আসে যে 1954 সালের এই নির্বাচনটা কোন মাসে হয়েছিল। উত্তর হবে মার্চ মাসে। এবং এই নির্বাচনের ফলাফল কি ছিল, এটা এখন আসলে আসতে দেখা যায় না, কারণ ওই আওয়ামী লীগের বিষয়টা চলে আসে বিষয়টা, এজন্য এইটা খুব একটা আসতে দেখা যায় না। তা তবু জেনে রাখতে পারো যে 237টা আসন ছিল মোট প্রাদেশিক নির্বাচনে, এবং এর মধ্যে 223টা আসনই হচ্ছে যুক্তফ্রন্ট পায়। মানে অনেক বড় একটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আর কি যুক্তফ্রন্ট। তো এরপর সরকার গঠন করতে হবে নিশ্চয়ই। তো 1954 সালের 3 এপ্রিল যুক্তফ্রন্ট সরকার গঠন করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শেরেবাংলা একে ফজলুল হক। সুতরাং এই প্রশ্নটা আসে যে কবে গঠিত হয় এবং মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমার, এটা যেহেতু পড়িয়ে দিচ্ছি আরেকটা বিষয় বলে রাখি যে এরকম দুটো প্রশ্ন আসতে দেখা যায় যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন। অবিভক্ত মানে হচ্ছে তখনও কিন্তু বাংলাদেশ তৈরি হয় নাই, তাই না, মানে বাংলাদেশ তখন পাকিস্তানেরই একটা পার্ট, এই জন্য অবিভক্ত বলা হচ্ছে। তো অবিভক্ত পূর্ব পাকিস্তানের বা অবিভক্ত বাংলাদেশের প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। এই যে আমরা এইমাত্র পড়লাম, মানে এই যুক্ত ফ্রন্টটা গঠন হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের একজন মানে নিজেদের একজন নেতা বা পূর্ব পাকিস্তানের একজন নিজস্ব মুখ্যমন্ত্রী দায়িত্ব পেলেন। তো প্রথম যে মুখ্যমন্ত্রী হবে এটা হচ্ছে ফজলুল হক। আর অবিভক্ত পূর্ব পাকিস্তানের সর্বশেষ, ওটার উত্তরটা হবে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এটা হচ্ছে ওই যে 70-এর সময় গিয়ে হয় আর কি। যাই হোক, এই দুটো আসলে তোমাদের মনে রাখতে হবে যে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ফজলুল হক আর শেষ ছিলেন তোমার সোহরাওয়ার্দী। আচ্ছা, যুক্তফ্রন্ট থেকে আরো যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ওরা মাত্র 56 দিন ক্ষমতায় থেকেছিল এবং গোলাম মোহাম্মদ, ওই যে গভর্নর জেনারেল ছিলেন, উনি 1954 সালের
30শে মে এই সরকারটাকে ভেঙে দেন। এই যে যুক্তফ্রন্ট যে সরকারটা গঠিত হলো, এটাকে তিনি 30শে মে ভেঙে দেন। মানে মাত্র কয়েকদিনই আর কি ওনারা ক্ষমতায় থাকতে পেরেছিলেন। আহ পরবর্তীতে ষড়যন্ত্র করে, মানে কি বলবো, একটা অভ্যন্তরীণ দাঙ্গাকে কেন্দ্র করে আর কি এই সরকারটাকে ভেঙে দেওয়া হয়। যাই হোক, তারপর 1958 সালে এই যে এবার যদি আমরা একটু স্লাইড থেকে দেখি যে 1954 সালের 10 মার্চ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গে যুক্তফ্রন্ট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী, আচ্ছা আমি যদি একটু মার্ক করতে চাই, মার্ক করে দেখাতে চাই, কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালিদের এই আধিপত্য মেনে নিতে পারেনি। মাত্র 2.5 মাসের মধ্যে 30শে মে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে দেন, রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। এই যে এই তথ্যটা লাগবে যে এই ধারাবাহিকতায় 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়। এই প্রশ্নটা লাগে। এবং হচ্ছে কে সামরিক শাসন জারি করেন, এটার উত্তরটা হবে হচ্ছে আইয়ুব খান। এখানে কি লেখা যাবে আমি জানি না, লেখা হয়তো বোঝা যাবে না তেমন বেশি, তবু একটু যদি লিখে দেই। মানে হচ্ছে 58 সালের ব্যাপারে এই জিনিসটাই লাগে যে হচ্ছে কে সামরিক শাসন জারি করেছিলেন এবং কত সালের কত তারিখে। এটা হচ্ছে 1958 সালের 7 অক্টোবর। আচ্ছা, আচ্ছা তারপরে আহ 1962 সালের ব্যাপারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি বলবো, স্বায়ত্তশাসনের ব্যাপারটা আবার চলে আসে। মানে বাঙালিরা হচ্ছে কি বলবো, আহ আহ, মানে কয়েকদিন পর পর এরকম বিভিন্ন আন্দোলন করতো, এই আন্দোলন সে আন্দোলন। এগুলোর কারণে তোমার হচ্ছে 62 সালে এই যে সামরিক শাসন এটা হচ্ছে তুলে নেওয়া হয়। এবং 62 সালে আরেকটা আন্দোলন হয়, হচ্ছে এটার নাম হচ্ছে শিক্ষা আন্দোলন। একটু যদি দেখাই, এই যে এখানে লেখা আছে যে 1962 সালে শিক্ষা সংকোচন ও নীতির বিরুদ্ধে আন্দোলন, ছাত্র সমাজের 22 দফা দাবিকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বর শিক্ষা দিবস পালন করা হয়। তো এই এত কিছু জানতে হবে না, এখান থেকে শুধু জানতে হবে যে কত সালে শিক্ষা আন্দোলন হয়েছিল। এটা হচ্ছে 62 সালে, অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এবার হচ্ছে এগুলো আর কিছু লাগবে না, 66 এর 6 দফা আন্দোলনটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে আহ আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে 1965 সালের যে পাক ভারত যুদ্ধের সময়কাল। আচ্ছা, পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছিল, এটার ব্যাপারে জাস্ট কয়েকটা ইনফরমেশন লাগবে। সেটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ কত সালের কত তারিখে হয়েছিল। এটা হচ্ছে 3 ডিসেম্বর 1965 সালে হয়েছিল। এবার এটা আসলে পাকিস্তান ভারতের যুদ্ধটা হয়েছিল তোমার কাশ্মীরকে কেন্দ্র করে। আহ এটা হয়েছিল আর কি, মানে পাকিস্তান চাচ্ছিল যে কাশ্মীরটা পুরোপুরি ওদের দখলে চলে আসুক। কিন্তু ভারত হচ্ছে কি বলবো, ওরা বলে রেখেছিল যে হরি সিং রাজা ছিলেন কাশ্মীরের, ওনার সাথে আর কি ওদের চুক্তি হয়েছে এবং ওই রাজা হচ্ছে কাশ্মীরের 2/3 ভারতকে দিয়ে রেখেছে আগে থেকেই। তো এরকম হাবিজাবি বিভিন্ন কাহিনী আছে, এগুলো না জানলেও চলবে। পাক ভারত যুদ্ধটা কবে হয়েছিল এটাই শুধুমাত্র আসলেও এটাই আসবে যে 1965 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এবার এই পাকিস্তান ভারত যুদ্ধের পর মানে পূর্ব পাকিস্তানের মানুষজন আরো বেশি করে বুঝতে পারলো যে ওরা আসলে কতটা কি বলবো অরক্ষিত। মানে হচ্ছে ওদেরকে কেউই আসলে, মানে ভারতও না পাকিস্তানও না, কেউই আসলে কি বলবো আহ মানে ওদেরকে অঙ্গরাজ্য হিসেবে মনে রাখে। ওদের নিজেদের আসলে কোনো স্বায়ত্তশাসন নাই বা নিজেদের স্বাধীনতা নাই, এই বিষয়টা বুঝতে মানে আরো বেশি করে ওরা উপলব্ধি করলো। এবং পরবর্তীতে 1966 সালে আমরা জানি যে 6 দফা আন্দোলন, 6 দফা দাবি পেশ করা হয়। তো 6 দফা থেকে যে জিনিসগুলো জানতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 1966 সালের 5 ফেব্রুয়ারি শেখ মুজিব হচ্ছে লাহোরে এই 6 দফার প্রস্তাবটা দেন।
এবং 23 ফেব্রুয়ারি এই আনুষ্ঠানিকভাবে 6 দফা প্রস্তাবটা পেশ করা হয়। আচ্ছা, একটু ওয়েট। এবং এই 6 দফার দাবি ছিল 6টি, এর মধ্যে অর্থনীতি বিষয়ক দাবি ছিল 3টি। তো এই প্রশ্নটা আসে যে 6 দফার অর্থনীতি বিষয়ক দাবি কয়টি ছিল? উত্তর হবে 3টি। এবং 6 দফার বিষয়ক একটা পুস্তিকা আছে, এটার নামটাও অনেক সময় চায়। এই পুস্তিকাটার নাম হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। এবং 6 দফাকে কিন্তু বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। এই প্রশ্নটাও আসে যে বাঙালির ম্যাগনা কার্টা মানে কোন জিনিসটাকে বলা হয়? উত্তর হবে 6 দফা দাবিকে। এবং 6 দফা দিবস হচ্ছে পালিত হয় 7 জুন। এবং 6 দফার কারণেও পরবর্তীতে, একটু ওয়েট, এটা হুম 6 দফার মানে 6 দফা দিবসও কিন্তু আছে। এই প্রশ্নটা আসলে 6 দফা দিবস কবে? উত্তর হবে 7 জুন। এবং 6 দফার প্রথম শহীদ কে ছিলেন? এটার উত্তর হচ্ছে মনু মিয়া। এই লাস্টের যে দুটো প্রশ্ন বললাম, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 6 দফার প্রথম শহীদ কে এবং 6 দফা দিবস কবে পালিত হয়। আচ্ছা, এবার হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান বা আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা নিয়ে একটু জানতে হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে অত বেশি জানার কিছু নাই। শুধু একটা প্রশ্ন জানতে হয়, একটা বা দুটো, যে আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে হয়েছিল? উত্তর হবে 35 জন। এবং মামলাটার নাম কি? এটা হচ্ছে শেখ মুজিব বনাম রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদিও এখন আসবে না আর। যাই হোক, 69-এর গণ আন্দোলন নিয়ে এখন আমরা একটু যদি জানতে চাই, যে পূর্ব বাংলার এই যে স্বায়ত্ত শাসনের দাবিতে রাজনৈতিক দলগুলা এবং হচ্ছে ছাত্ররা, ওরা হচ্ছে আরো জোরদার ভাবে, আরো হচ্ছে কি বলবো, জোরালো ভাবে আন্দোলন গড়ে তুলতে শুরু করে। এবং এই আন্দোলনের মুখে পড়ে জেনারেল যে আইয়ুব খান ছিলেন রাষ্ট্রপতি, ওই যে সামরিক শাসন জারি করেছিলেন, উনি আবার সামরিক শাসন জারি করে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। অর্থাৎ এই সময়টাতে এসে উনি হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু এখন ইয়াহিয়া খান। আচ্ছা, তো 69-এর আহ বেশ কয়েকটা ঘটনা ঘটেছিল। এই সময়টাতে সরকার হচ্ছে অনেক বেশি দমন পীড়ন করতো, অনেক মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছে। তো এর মধ্যে থেকে কয়েকজন শহীদের ব্যাপারে আমাদের জানতে হয়, সেটা ডেট সহ জানতে হয় যে কবে শহীদ হয়েছিলেন। তো 1969-এর 20 জানুয়ারি কি বলবো, আসাদুজ্জামান উনি হচ্ছে শহীদ হয়েছিলেন। এবং 20 জানুয়ারি কিন্তু শহীদ আসাদ দিবস। 24 জানুয়ারি 69-এর ওই দিন হচ্ছে মতিউর রহমান উনি শহীদ হয়েছিলেন। এবং এই 24 জানুয়ারিটা হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। তারপর আরো দুটো প্রশ্ন এখান থেকে আসে, যে সার্জেন্ট জহুরুল হককে কবে হচ্ছে করা হয়, কবে হত্যা করা হয়? এটার উত্তরটা হবে যে 15 ফেব্রুয়ারি। 1969-এর 15 ফেব্রুয়ারি হচ্ছে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় জেলে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হচ্ছে যে 1969-এর 18 ফেব্রুয়ারি কাকে হত্যা করা হয়, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছিলেন শামসুজ্জোহা, ওনাকে কবে হচ্ছে হত্যা করা হয় বা গুলিবিদ্ধ করা হয়? এই প্রশ্নটাও আসে। তো 18 ফেব্রুয়ারি হচ্ছে অধ্যাপক শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ওনাকে গুলিবিদ্ধ করা হয়। এবং ওনার জন্য কিন্তু একটা ভাস্কর্য আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই ভাস্কর্যটার নাম হচ্ছে স্ফুলিঙ্গ, এটাও প্রশ্ন আসে। এবং স্ফুলিঙ্গের ভাস্কর হচ্ছেন নিতন কুমার পাঠক। 69 থেকে এতটুকু জানলেই হবে। আর 70-এর নির্বাচন, অর্থাৎ আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। 71-এর আগ পর্যন্ত যে ঘটনা প্রবাহ গুলো 70 পর্যন্ত জানতে হয় আর কি। তো 70-এর যে দুটো জিনিস জানতে হয়, এটা হচ্ছে যে নির্বাচন কবে হয়। 69 70 সালের যে সাধারণ নির্বাচন, এটা কত তারিখে হয়েছিল? এটা হচ্ছে 1970-এর 7 মার্চ। এবং আহ আওয়ামী লীগ কয়টা আসন পেয়েছিল? এটা হচ্ছে 310 আসনের মধ্যে 167টা আসন লাভ করেছিল। এবং এখানেও অনেক বড় একটা জয় আসলে আসে আমাদের পক্ষে। এবং পরবর্তীতে এই 70-এর আহ
এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ভিত্তিতেই 71 সালে আসলে অনেকগুলো ঘটনা পর্যায়ক্রমে ঘটতে থাকে। 7 মার্চের ভাষণ, তারপর হচ্ছে স্বাধীনতা ঘোষণা, এগুলোর মাধ্যমে ধীরে ধীরে আমরা মুক্তিযুদ্ধের দিকে এগোতে থাকি। এবং 71-এর পার্টটা হচ্ছে একদম আলাদা একটা পার্ট। মানে আজকে আমরা যেগুলো পড়লাম এটা হচ্ছে 47 থেকে 71 পূর্ববর্তী যে ঘটনা প্রবাহ গুলো, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিক থেকে কোন কোন জিনিসগুলো আসলে মনে রাখতে হবে, এটাই আমি শেয়ার করলাম। আর আমি নোটটা হচ্ছে তোমাদেরকে ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দিব। তো পরবর্তী ক্লাসে বা কোনো একটা ক্লাসে নিশ্চয়ই আমরা 71-এর ঘটনাগুলো শিখবো, এবং সেই সাথে মানে 71-এ দেখা যায় যে কয়েকটা জিনিস জানলেই হয়। আর 71 থেকে পরবর্তী সময় পর্যন্ত 90 বা 2000 সাল পর্যন্ত আরো কিছু ঘটনা আছে। তো ওই দুটো টপিক নিয়ে আরেকটা ক্লাস হয়তো আমরা নিব। তো মোটামুটি আজকের ক্লাস এতটুকুই। 71-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো, এটা নিয়ে আর কি। তো আমি ক্লাস শেষে আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে আমি বললাম, যে যেভাবে হচ্ছে নোট করা উচিত, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা সাবসেকশন করে সেটার মধ্যে পয়েন্ট আকারে লিখে তোমার আলাদা একটা জিকে খাতা থাকবে, সেখানে তুমি এভাবে নোট করবা। এবং হচ্ছে তোমার রিসেন্ট ইস্যুগুলোর জন্য আরেকটা খাতা থাকা উচিত। সেখানে তুমি কি বলবো, তোমার রিসেন্ট ইস্যু যেগুলো তুমি ফেসবুকে হয়তো দেখছো, ইউটিউবে হয়তো একটা ভিডিও চলে এসেছে, অথবা নিউজ পেপার পড়তে গিয়ে হয়তো তুমি একটা জিনিস জেনেছো যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আসতে পারে, এগুলো রিসেন্ট ইস্যুর খাতাটায় লিখে রাখবা। এবং অবশ্যই এই তোমাদের যে জিকের যে খাতাটা থাকবে, তোমার নিজস্ব নোট, এটা মাসে একবার হলো রিভিশন করবা। কারণ জিকের বিষয়টা কিন্তু এরকম যে আমরা ভুলে যাই। এবার তোমাদের কাজ হচ্ছে যে আজকে যে নোটটা মানে তোমাদেরকে আমি দিব, এটা দেখে নিজের মতো নোট সাজিয়ে রাখবা। নিজের নোটটা সাজাবা, মানে আজকে থেকে শুরু করে দাও। আর হচ্ছে এখন একাডেমিক পিরিয়ডটাতে খুব বেশি জিকে নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। অ্যাডমিশনে গিয়ে তুমি বুঝবা। এখন হচ্ছে তুমি আস্তে আস্তে করে জাস্ট বেসিক, আপু সাম্প্রতিকের নোট করার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? আচ্ছা, ওই যে বললাম, মানে তোমার কি বলবো, একটা খাতা থাকবে, ওখানে তুমি যে জিনিসটা দেখতে পারতেছো, মানে ধরো রিসেন্ট তুমি হয়তো টিভি ওপেন করছো, একটা জিনিস দেখলা যে হ্যাঁ আজকে হচ্ছে মন্ত্রীরা শপথ নিছেন। এবার মানে গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়গুলো আছে, যেরকম স্বাস্থ্য কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু সমাজ কল্যাণ এটা একটা গুরুত্বপূর্ণ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এরকম জাস্ট বেসিক যে মন্ত্রণালয়গুলো, এগুলোর দায়িত্ব কারা পেলেন, এটার নামটা একটু জেনে রাখলা। তারপর ধরো 2 দিন পর পর কিন্তু আমরা দেখি যে ফিলিস্তিন এবং কি বলবো, ইসরায়েলের যে দাঙ্গা, এটা কিছুদিন পর পর আমাদের সামনে আসে। এরকম মানে কিছু কিছু জিনিস তোমরা হচ্ছে এরকম লিখে রাখবে। এবং আমি চেষ্টা করব যে রিসেন্ট কোনো কিছু ঘটলেই আহ পেজে বা হচ্ছে গ্রুপে এটা নিয়ে ভিডিও পোস্ট করতে, তোমাদেরকে জানিয়ে দিতে, যাতে তোমাদের রিসেন্ট ইস্যুটা নিয়ে ভাবতে না হয়। আমি হয়তো খুব শীঘ্রই এটা শুরু করব, মানে ভিডিও দিব ছোট ছোট রিসেন্ট ইস্যু নিয়ে। এবং ওগুলো তুমি তোমার সুবিধা মতো হচ্ছে তোমার খাতায় হচ্ছে নোট করে রাখবা। তো আজকের ক্লাস এতটুকুই। আরিফ ভাইয়া কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আচ্ছা, তো মানে এতটুকু পর্যন্তই রাখতে পারি আমরা হ্যাঁ আজকে। হ্যাঁ, ওকে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, লাইক হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, বলতে যে প্রশ্ন থাকলে পড়ালেখা হইতে বলে পারে দিতে এরকম না, পারো, তোমরা আপুর সাথে আমি গল্প বলে করতে দিব। চাইলে একটু করতে পারো কিছুক্ষণ। লাইক যদি কেউ করতে চাও তোমরা চাইলে চ্যাট বক্সে বা আনমিউট করে একটু কথা বলতে পারো অ্যাকচুয়ালি। মানে আমরা একটু 2 মিনিট থাকি এভাবে, তারপর যদি কেউ কিছু না বলে আমরা শেষ করে দিই। আচ্ছা, মনে হয় না কারো কিছু বলার আছে। কিছু বলা থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে বলো, তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।